মূলত সংবিধান হচ্ছে দ্য রিফ্লেকশন অফ দ্য উইল অফ দ্য পিপল। পৃথিবীর অধিকাংশ সংবিধান যেগুলো জনগণের ইচ্ছার মাধ্যমে গঠিত হয়, যেখানে গণতন্ত্রকে মূলনীতি হিসেবে ধরা হয়, জনগণের ইচ্ছাকে মূল্য দেওয়া হয়, সেখানে সকল সংবিধানই মূলত রিফ্লেকশন অফ দ্য উইল অফ দ্য পিপল। তো সেখানে জনগণ কিভাবে চলবে এবং রাষ্ট্র কিভাবে চলবে, দ্য কনস্টিটিউশন ডিফাইন্স দ্য রিলেশনশিপ বিটুইন দ্য পিপল অ্যান্ড দ্য স্টেট। সো টু ফিক্স দ্য রিলেশনশিপ বিটুইন দ্য স্টেট অ্যান্ড ইটস অর্গানস উইথ দ্য পিপল, ডিটারমিনেশন অফ অবজেক্টিভ অফ দ্য স্টেট অ্যান্ড দ্য পিপল ইজ নেসেসারি। তো সেই অবজেক্টিভগুলো হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই রাষ্ট্র পরিচালনার মূলনীতির আলোকেই একটি সংবিধান গঠিত হয়। এই সংবিধানের অন্যান্য যেই সকল প্রভিশন আছে সেগুলো প্রণীত হয় এবং অন্যান্য আইন যেগুলো সংবিধানের অধীনে পার্লামেন্ট তৈরি করে সেগুলোও গঠিত হয়। এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটি সংবিধান এবং জনগণের বেসিক প্রিন্সিপালস হিসেবে কাজ করে, যেটা বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 8-এ বলা আছে যে দিস ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি উইল অ্যাক্ট অ্যাজ দ্য গাইডলাইন ফর ইন্টারপ্রিটেশন অফ দ্য লজ অ্যান্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইট উইল অলসো অ্যাক্ট অ্যাজ দ্য গাইডলাইন ফর মেকিং অফ দ্য ল অ্যান্ড ইট উইল অলসো ওয়ার্ক অ্যাজ দ্য বেসিস অফ দ্য পিপল অ্যান্ড দ্য স্টেট। তো দেখা যাচ্ছে যে সংবিধানে অন্যান্য যেই প্রভিশনগুলো আছে সেগুলো এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার মূলনীতির আলোকেই প্রণীত হয়েছে। সেগুলো কি কি? যেমন বাংলাদেশ সংবিধানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র, এই বিষয়গুলোকে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি মানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঠিক করা হয়েছে। এই রাষ্ট্র পরিচালনার মূলনীতির ভিত্তিতেই মূলত অন্যান্য প্রভিশনগুলো গঠিত হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে অন্য কোনো আইন এই রাষ্ট্র পরিচালনার মূলনীতির সাথে যদি সাংঘর্ষিক হয় তাহলে সেই প্রণীত আইনটা আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক বলে গণ্য হবে, মানে সেটি লিগ্যাল ফ্রেমওয়ার্কে থাকবে না এবং অন্যান্য যে আইনগুলো তৈরি হবে সেগুলোও কিন্তু এর আলোকে তৈরি হবে। তো এখন এখানে এটা স্পষ্ট যে এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিগুলো বাস্তবায়নযোগ্য, যদিও জুডিশিয়ালি সেটা বাস্তবায়নযোগ্য নয় বলা হচ্ছে, কিন্তু অন্যান্য সকলভাবেই এটাকে আইন প্রণয়নের মাধ্যমে হোক, কাস্টমসের মাধ্যমে হোক, সেটা বাস্তবায়ন করতে হবে। যেই বিষয়টা আমরা বিভিন্ন প্রেসিডেন্ট মানে কেস ল, আদালতের যে বিভিন্ন রায়, সেই রায়ের আলোকে আমরা দেখতে পাচ্ছি, যেমন সলিমুল্লাহ ভার্সাস বাংলাদেশ, মাজদার হোসেন কেস, কুদরতে এলাহি পনির কেস, প্রফেসর নুরুল ইসলাম ভার্সাস বাংলাদেশ কেস, 8th অ্যামেন্ডমেন্ট কেস, এই সকল কেসেই দেখা যাচ্ছে যে আপিলেট ডিভিশন যে রায়টা দিয়েছে সেটি হচ্ছে যে এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিকে অবহেলা করা যাবে না, সেটাকে যদি জুডিশিয়ালি বাস্তবায়ন না করাও যায় তারপরেও সেটাকে অন্য সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে এবং এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি রাষ্ট্র পরিচালনার মূলনীতির সাথে যেই আইনগুলো সাংঘর্ষিক সেটি অসাংবিধানিক বলে বিবেচিত হবে। তো এখন আমি আসি হচ্ছে এই যে জুলাই পরবর্তীতে আমরা জুলাই যে বিপ্লব হলো সেই বিপ্লব পরবর্তীতে আমরা এমন একটা পজিশনে এসেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ তাদের আত্মদান করেছে এই যে এক্সিস্টিং ব্যবস্থা সেটিকে পরিবর্তনের জন্য। আমরা ফ্যাসিজমকে দোষী করি, কিন্তু এই ফ্যাসিজমটা কিভাবে গঠিত হয়েছে, কিভাবে সেটি বিকাশ লাভ করেছে, মূলত এই ফ্যাসিজমটা এই সংবিধানের মধ্য দিয়েই, সাংবিধানিক কাঠামো, আইনি কাঠামোর ভেতর দিয়েই গড়ে উঠেছে। সুতরাং এই আইনি কাঠামোর যে মূল ভিত্তি সেটি যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তার কারণেই গঠিত হয়েছে, তৈরি হয়েছে এবং বিকাশ লাভ করেছে বলে আমাদেরকে ধরতেই হবে। তো এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো যদি আমরা পরিবর্তন না করে যত সংস্কারই আমরা করি না কেন, আসলে এটি জুলাই বিপ্লবের কোনো ধরনের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে সক্ষম হবে না। সুতরাং যদি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হয়, প্রথমেই এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেগুলো আছে এতদিন ধরে চলে আসছে সেখানে পরিবর্তন আনতে হবে। সেখানে কি পরিবর্তনটা আনতে হবে? সেখানে বলা হচ্ছে সংবিধানটা কি রিফ্লেকশন অফ দ্য উইল অফ দ্য পিপল। তো যদি এটা রিফ্লেকশন অফ দ্য উইল অফ দ্য পিপল হয় তাহলে মানুষের ইচ্ছাটা কি, সেই ইচ্ছাটাকে এখানে সন্নিবেশিত করতে হবে। এখন এখানে যেই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আছে সেগুলো কি? ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ।
তো এগুলো তো কিছু কিছু ক্ষেত্রে একটি আরেকটির সাথে সাংঘর্ষিক। দেখা যাচ্ছে যে ধর্মনিরপেক্ষতা আছে, আবার আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসও আছে, তারপরে আবার দেখা যাচ্ছে সমাজতন্ত্রও আছে। তো এগুলোতে একটা আরেকটার সাথে মিলে না। সুতরাং যদি এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সে আকাঙ্ক্ষা বাস্তবে প্রতিফলিত করতে হয় এবং সে আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র গঠন করতে হয়, সংবিধান গঠন করতে হয়, ফ্যাসিজমকে দূরীভূত করতে হয়, তাহলে এই সাংঘর্ষিক বিভিন্ন ধরনের রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোর মধ্যে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করার জন্য গণভোট দিতে হবে। এবং জনগণ যেটিকে গ্রহণ করে এই মূলনীতিগুলোর ভেতরে, যেমন দেশে 90% উপরে 95, কোনো কোনো ক্ষেত্রে ধরা যায় 95% মানুষ এখানে একটি ধর্ম ইসলাম তারা তাদের জীবন ব্যবস্থা হিসেবে ফলো করে এবং মুসলিম। তো সেখানে এই ইসলামটাই, অথচ তাদের যে ধর্ম সেই ইসলামটাই রাষ্ট্র পরিচালনার মূলনীতির ভেতরে নাই, তাহলে এটাকে কিভাবে আপনি গণতান্ত্রিক ধরবেন? তো এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো ঠিক করার জন্য এই কারণে ইসলাম, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এগুলোর মধ্যে গণভোট দিতে হবে এবং জনগণ যেটিকে গ্রহণ করে সেটাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঠিক করে সংবিধান নতুন করে প্রণয়ন করতে হবে। নতুন করে হোক অথবা অ্যামেন্ড করে হোক, এটাকে প্রথমে গণভোটের মাধ্যমে নির্ণয় করতে হবে। এরপরে এর ভিত্তিতে সংবিধান ও অন্যান্য প্রভিশন এবং আইন প্রণয়ন করতে হবে। তাহলেই এই যে সাংবিধানিক সংকট এখন চলছে সেই সাংবিধানিক সংকট থেকে জাতীয় ঐকমত্য তৈরি করা সম্ভব হবে। মূলত কতগুলো রাজনৈতিক দল মিলে তো দেশের টোটাল জনগোষ্ঠী হয়ে গেল না। রাজনৈতিক দলে সব মিলে যোগ করলে আমরা পাবো 4-5 কোটি জনগণ যারা অ্যাক্টিভলি রাজনৈতিক দলের সদস্য হিসেবে আছে। তাহলে দেশে মানুষ যদি আরও 16 কোটি, 18 কোটি বা 20 কোটি হয়, তাহলে বাকি জনগণ তো অ্যাক্টিভলি কোনো রাজনৈতিক দলের সাথে এঙ্গেজড না। সুতরাং আমি শুধুমাত্র রাজনৈতিক দলের ঐক্যমত্যকে তো দেশের জাতীয় ঐক্যমত্য হিসেবে ধরতে পারি না। রাজনৈতিক দল যদি একটা বিষয় ঐক্যমত হয়ও, তারপরও এই সাংবিধানিক সংকট দূরীভূত করার জন্য রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণের জন্য জনগণের ভোটের প্রয়োজন হবে। তখনই জনগণ যখন গণভোটে একটা জিনিসকে পাশ করবে, তখনই সেটাকে বলা যাবে জাতীয় ঐক্যমত্য। না হলে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যকে আমরা কোনোভাবেই জাতীয় ঐক্যমত্য ধরতে পারি না। সুতরাং এটাকে গণভোটে অবশ্যই দিতে হবে।